দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি, সেই ঘটনার বিশ্লেষণ করা হয়, ঘটনার ইতিবাচক নেতিবাচক পরম্পরা কি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আমরা আজকের আলোচনার শুরুতে আমাদের অতিথিদের সাথে একটু যুক্ত হয়ে নিব। তার আগে জানিয়ে দেই আজকের আলোচনার বিষয় বিমস্টেক সম্মেলন ও রোহিঙ্গা প্রত্যাবাসন। স্টুডিওতে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কবি সোহরাব হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক ধন্যবাদ। অনলাইনে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত আছেন, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আজকের আলোচনার শুরুতেই একটি প্রতিবেদন দেখে নিব, যে প্রতিবেদনটি মূলত শেষ হয়ে যাওয়া বিমস্টেক সম্মেলনকে নিয়ে আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস তৈরি করেছেন। সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয়ে শেষ হয়েছে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। বিশ্লেষকরা বলছেন এখানে সই হওয়া চুক্তি ও প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আগামী 2 বছরের জন্য এই জোটের সভাপতি হয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত ও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত পেয়েছে ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখব। বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক। এই জোটের সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। 1997 সালে গঠন হয় বিমস্টেক। বাণিজ্য, নিরাপত্তা, ঐক্য সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা এর উদ্দেশ্য। তবে প্রতিষ্ঠার 28 বছরেও এই জোটে সহযোগিতার তেমন কোনো নজির নেই। এমন বাস্তবতা সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলন, যেখানে সই হয়েছে সামুদ্রিক পরিবহনে সহযোগিতা চুক্তি। লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা কিন্তু এখন মিডল ইনকামে আসি নাই। এই যে ট্রানজিশন লিস্ট ডেভেলপ থেকে মিডল ইনকামে, এটাতে সহায়তা করবে। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কূটনৈতিক দিক থেকে বৈঠকটি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। সামগ্রিক অর্থেই মনে করি যে বৈঠকটা ইতিবাচকভাবেই গ্রহণ করা উচিত, এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলছেন যে নির্বাচন যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই ভালো। এই কথা তো ভারত পছন্দ করবার কথা। এখানে তো শুধু ভারত না, এখানে বিমস্টেকের যে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা আছেন বা সরকার প্রধানরা আছেন, তাদের সাথে মিটিং হচ্ছে। সো সেটাকে তো আমরা পজিটিভলি দেখব। বিমস্টেকে উঠে এসেছে রোহিঙ্গা প্রসঙ্গ। বাংলাদেশে থাকা 8 লাখের মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে তালিকা করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। সম্মেলন চলাকালে ব্যাংককে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সিউ বাংলাদেশের প্রতিনিধিকে একথা জানান। পুরো মিয়ানমার জুড়েই গৃহযুদ্ধ চলছে, তো সেইখানে এদের আশ্বাসে কতটুকু এই প্রত্যাবাসন শুরু করা সম্ভব হবে কি হবে না, সেটা আমার মনে হয় যথেষ্ট সন্দেহ আছে। বিমস্টেকের 6টি অমীমাংসিত চুক্তি রয়েছে। এগুলো হলো বিমস্টেক মুক্ত বাণিজ্য অঞ্চলের কাঠামো চুক্তির পণ্য, উৎপত্তির নিয়ম, শুল্ক বিষয়ে পারস্পরিক সহযোগিতা, বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ও প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা, বিনিয়োগ ও পরিষেবায় বাণিজ্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম। আজকের আলোচনার বিষয় বিমস্টেক সম্মেলন, রোহিঙ্গা প্রত্যাবাসন। আমরা শুরুতে একটু বিমস্টেক সম্মেলনকে নিয়ে আলোচনা এগিয়ে নিতে চাই। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আপনার মাধ্যমে শুরু করতে চাচ্ছি। আপনি নিজেও বক্তব্য দিলেন সহকর্মী অন্তরা বিশ্বাসের এই প্রতিবেদনটিতে। সেখানে অন্তরা বিশ্বাসের প্রতিবেদনের শেষ একটি বিষয় রয়েছে, সেটি নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। বিমস্টেকের 6টি অমীমাংসিত চুক্তির কথা বলছে আমাদের প্রতিবেদন। মুক্ত বাণিজ্য অঞ্চলের কাঠামো চুক্তির পণ্য, উৎপত্তির নিয়ম, শুল্ক বিষয়ে পারস্পরিক সহায়তা, বিরোধ নিষ্পত্তি পদ্ধতি প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা, বিনিয়োগ ও পরিষেবায় বাণিজ্য। মূল কথা হচ্ছে যে আমাদের সহকর্মী যেটি তুলে এনেছেন যে 28 বছরেও এই জোটের সহযোগিতার কিন্তু তেমন কোনো নজির নেই। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই অমীমাংসিত 6টি চুক্তির আলোকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিমস্টেক সত্যি বলতে কি, আমরা যদি বিমস্টেক দিকে তাকাই, মানে এটা হেডকোয়ার্টার্স কিন্তু বাংলাদেশেই না, ঢাকায়। 28 বছর হয়ে গেছে, কিন্তু ঠিক বিমস্টেক যে এর মধ্যে কি অবদান রেখেছে সেটা আমরা যদি একটা স্টক চেকিং করি, সেই জায়গাটাতে কিন্তু ভীষণ একটা, যেটা আমরা বলবো যে
তেমন কোনো অবদান নেই বললেই চলে, কারণ এটা একটা মাল্টি সেক্টরাল ইকোনমিক এরকম ধরনের একটা, আমরা মানে যখন স্টার্ট হয়েছিল এটা সহযোগিতার কথা বলা হয়েছিল, কিন্তু আপনি দেখেন যে যেগুলো বলা হয়েছে, আপনি তো অমীমাংসিত এই চুক্তিগুলোর কথা বললেন, এখানে তো ফ্রি ট্রেড একটা ব্যাপার ছিল, এখন এখানে একটা কাঠামোগত ব্যাপার থাকে, মানে এই অঞ্চলে, মানে আমরা বারবারই দেখেছি যে এই অঞ্চলে যখন আমরা কোনো রিজনাল অর্গানাইজেশনের সার্কে বেলায়ও আমরা এটা দেখেছি যে ভারতের যে একটা ধরেন তার যে বিরাট আকৃতি এবং তার যে এত বিশাল মার্কেট, সেগুলো কিন্তু, এবং এখানে যে ভুটান বলেন আপনি, নেপাল বলেন, এই যা মানে ভারতে এইখানে মার্কেটে ওদের এন্ট্রিটাই তো একটা বড় জায়গা, তাই না? সেই জায়গাগুলো কিন্তু ঠিক সেই স্পেসটা ভারত করেছে কি না সেটা একটা প্রশ্নের ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে ধরেন কনফ্লিক্ট রেজলিউশনের কথা বলা আছে যে কি নিজেদের মধ্যে যদি এই সমস্ত ইস্যুস নিয়ে কনফ্লিক্ট হয় তাহলে কিভাবে সেগুলোকে রিজলভ করা হবে, কিন্তু আমরা ঠিক সেই ব্যাপারগুলোতেও আমরা কখনো কোনো অগ্রগতি দেখিনি, এবং আমি এটা সমস্ত দায়ভার কিন্তু ভারতের উপরে ফেলছি না, এখানে যে অন্যান্য রাষ্ট্র আছে তাদেরও একটা দায়িত্ব থাকে। তো আমরা প্রথম থেকেই দেখেছি যে ঠিক যখন বিমস্টেক স্টার্ট হয়েছে তখন এর সাথে অনেকগুলো মানে প্যারালাল আরও অনেকগুলো অর্গানাইজেশনসের কথা বলা হচ্ছিল, আমরা একসময় বিসিআইএমের কথা শুনেছি, আমরা বিবিআইএনের কথা শুনেছি, তারপরে ইন্ডো প্যাসিফিক, তারপরে এই রিজনে ভূ রাজনীতির ব্যাপারগুলো এসেছে, ভূ অর্থনীতির ব্যাপারগুলো এসেছে, এবং একটু লক্ষ্য করবেন যে এমন একটা সময় আসলো যখন এই অঞ্চলে ভূ রাজনীতিটা বেশ উত্তপ্তই হয়ে গেল, এবং আমাদের মানে এই ধরনের একটা যখন আঞ্চলিক, মানে এটা তো ঠিক আঞ্চলিক না, এখানে তো দক্ষিণ পূর্ব এশিয়াও আছে, সেখানে যখন এরকম একটা সংস্থা হয় তখন একটা জায়গায় মানে ওদের ফরেন পলিসিগুলোর একটা ইয়ে হতে হয় যেটা আমরা বলি কনগ্রুয়েন্স, সেই কনগ্রুয়েন্সগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। চীন একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর হিসাবে থেকেছে, বাংলাদেশের সাথে চীনের এক ধরনের সম্পর্ক, নেপালের সাথে এক ধরনের সম্পর্ক, আবার এখানে মিয়ানমারও আছে, এই সমস্ত কিছু মিলিয়ে না ঠিক যে একটা পরিবেশ, যে পরিবেশে এই ধরনের একটা সংস্থা গড়ে উঠতে পারে, এবং ধরেন এখানে যারা আমি যদি বলি যে রিজনাল পাওয়ার্স যারা আছে বা এক্সট্রা রিজনাল পাওয়ার্সও আছে, তাদের ব্যাপারেও যদি তাদের ঐক্যমত থাকতো সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি। আমি আবারও বলছি এখানে চায়না কিন্তু একটা বড় কনস্ট্যান্ট ফ্যাক্টর, মানে ভারত চায়নাকে একভাবে দেখেছে, বাংলাদেশ আরেকভাবে লেন্স থেকে দেখেছে, নেপালের কাছে অন্য লেন্স থেকে, নেপাল, শ্রীলঙ্কা, প্রত্যেকে আসলে যার যার জায়গা থেকে বিবেচনা করছে আর কি বিষয়গুলোকে, এবং এখানে একটা মুখ্য বড় ভূমিকা থাকে, মানে একটা ধরেন এরকম ধরনের যখন একটা অর্গানাইজেশন থাকে যেগুলো প্রধান মানে বড় রাষ্ট্রগুলোর কিন্তু একটা মুখ্য ভূমিকা থাকে একটা কংগ্রুয়েন্সের জায়গাগুলোতে নিয়ে আসা। তারা কি কিছুটা নিষ্পৃহ বড় দেশগুলো? দেখুন এখানে এখানে না মানে এই রিজনটা মানে বলা হয় দক্ষিণ এশিয়াকে, এখানে আমি থাইল্যান্ডকে বাদ দিয়েই যদি বলি যে এটা এমন একটা অঞ্চল যেখানে মোস্ট মানে লিস্ট ইন্টিগ্রেটেড রিজন, যেখানে তাদের মধ্যে কোনো একেবারে ঐক্যের অভাব, এবং আপনি দেখবেন আমার মানে এটা এত বছর পরে বলতেও এটা মানে একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু আপনি অঞ্চলগুলোকে যদি দেখেন একটা আমরা এখনো সামহাও মনে হয় কি ওই পার্টিশনের লিগেসিগুলো অনেকটা বহন করে যাচ্ছে, এবং সেই ক্ষতগুলো আমাদের ওই ক্ষতগুলো কিন্তু এখনো হিলিংটা হয়নি, সেরকম ধরনের একটা পরিস্থিতি। আবার ভারতের নিজস্ব একটা অবস্থান আছে, ভারত নিজেকে কিভাবে এই অঞ্চলে দেখতে চায় এবং তাদের ধরেন তাদের দৃষ্টিকোণটা কি আঞ্চলিকতাবাদের প্রতি। একটা জিনিস দেখেন, সার্কও কিন্তু এই অঞ্চলেই ছিল না,
আমি প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। না, সেই জায়গাটা আমি একটু শেষ করে নিই। জি, আপনি একটু বলেন, শেষ করেন। তো এই যে সার্কটা কেন টেক অফ করতে পারলো না, সেটা তো একেবারেই দক্ষিণ এশিয়ার একটা ছিল, তাই না? সেখানে মানে অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে দিয়েই ছিল, কিন্তু যে ইটস নট অনলি বিকজ অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের ভারতকে নিয়ে ওই যে ট্রাস্ট ডেফিসিট আছে না, সেটা আমরা দেখতে পেরেছি। এবং ওই আস্থার অভাবটা, ঠিক ওই আস্থার জায়গাটা কখনো অর্জন করে উঠতে পারেনি আর কি। আপনি বলতে পারেন যে গত 15 বছর বাংলাদেশের সাথে ভারতে খুবই ভালো সম্পর্ক ছিল, সেটা হয়তো সরকার কেন্দ্রিক ছিল, কিন্তু জনগণেরও তো একটা আস্থার ব্যাপার থাকে না। তো সব কিছু মিলিয়ে কিন্তু জিনিসগুলো ঠিক, আমরা বলি বারবার পিপল টু পিপল কন্ট্যাক্ট, কিন্তু সেই লেভেলগুলো ওই জনগণের সাথে হয়তো জনগণের সম্পর্কটা আছে, তো জনগণের ওই সরকারের উপর আস্থা আছে কিনা, ওই দেশের উপর আস্থা আছে কিনা, সেটা একটা দেখার ব্যাপার থেকে থাকে। আমরা একটু আবার ফিরবো আপনার কাছে। আমরা একটু আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত অতিথি যিনি আছেন, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, আপনার কাছে যেতে চাই। 40 বছর বয়সী সার্ক এবং 28 বছর বয়সী বিমস্টেক আঞ্চলিক সহযোগিতার জায়গায় এই দুই জোটভুক্ত দেশগুলো কতখানি ভূমিকা রাখলো? ধন্যবাদ। আসলে এই দুটা জোটের কথা বললেন, তো এই দুটা জোট যদি ইফেক্টিভ কোনো ভূমিকা, কার্যকর কোনো ভূমিকা পালন করত, তাহলে বাংলাদেশে এই 12 লক্ষ রোহিঙ্গার, আপনাদের প্রতিবেদনে 8 লক্ষ বলা হয়েছিল, আসলে 12 লক্ষ এই রোহিঙ্গার বাংলাদেশে এই দীর্ঘ অবস্থানের কোনো প্রয়োজন ছিল না। হয়তো এটা কারণ মিয়ানমারও এই যে বিমস্টেকে আছে, আর বাংলাদেশও আছে, সেখানে ভারতও আছে। একটু আগে প্রফেসর আমেনা মহসিন যেটা বললেন যে এটা ডিসজয়েন্টেড একটা, এই আমাদের যেগুলো দেশগুলো আছে এদের মধ্যে কানেক্টিভিটি ইফেক্টিভ কানেক্টিভিটি থেকে বরং এখানে ডিসজয়েন্টেড এক ধরনের মন মানসিকতা কাজ করে, এবং প্রত্যেকটা দেশের উপরে এক ধরনের ইনক্লুসিভনেস থেকে তাদের মধ্যে কি করে সন্দেহ প্রবণতাটা খুব বেশি এখানে, কারণ তারা পারস্পরিক স্বার্থকে একসাথে করে যে একটা সমন্বিত যে উন্নয়ন কাঠামো গড়ে তুলবেন, একটা জনমানুষকে নিয়ে প্রত্যেকটা দেশের মানুষদের মধ্যে এক ধরনের সেতুবন্ধ রচনা করে যে জিনিসটা হবে সেটা না করে এখানে দেখা গিয়েছে কি শুধু দেশগুলো নয়, দেশগুলো জনগণের মধ্যেও এক ধরনের পারস্পরিক দ্বন্দ্ব, সংঘর্ষ, এসব জিনিস ছড়ানো হয়েছে। ফলত এখানে হচ্ছে কি, এই যেটা আমরা আশা করি, একটা জোট যখন গঠন হয় তখন মনে করা হয় যে এই জোটের মাধ্যমে হয়তো আঞ্চলিক বা আরো বেশি বহু রাজনৈতিক বিভিন্ন ধরনের অর্জনগুলো তারা করতে পারবে। কিন্তু সেখানে যখন দেখা যায়, বিশেষ করে সার্কের দিকে দেখেন, অনেকটা ডাক ডোল পিটিয়ে সার্ক গঠিত হয়েছিল। এই অঞ্চলের সব মানুষরা মনে করেছিল যে এর মধ্যে একটা খাদ্য নিরাপত্তা গড়ে উঠবে, পারস্পরিক নিরাপত্তা বোধটা আরো বেশি করে গড়ে উঠবে, আঞ্চলিক যেই যোগাযোগ সেটা আরো বেশি উন্নত হবে। কিন্তু দেখা গেল কি, সেটার থেকে পারস্পরিক পাকিস্তান ভারত এমনই যে সেখানে হলো, সেটা উলঙ্গভাবে জনমানুষের কাছে প্রকাশিত হলো যে এগুলো আসলে জোট না, এই জোটের মধ্যে একটা দ্বন্দ্ব এবং একটা সংঘাতময় পরিস্থিতি বিরাজ করার জন্য জোটগুলো গঠিত হয়েছে। তার প্রকৃষ্ট প্রমাণ দেখেন যে সামান্য খেলাধুলা নিয়েও কিন্তু আমাদের এতদ অঞ্চলের দেশগুলো, বিশেষ করে দেখেন ভারত পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে না, শারজাতে গিয়ে খেলতে পারে, এখানে খেলবে না। তো এটার থেকে এটা কিন্তু একটা ইয়ার্ডিস্টিক হিসেবে আপনি ধরতে পারেন, ব্যারোমিটার হিসেবে ধরতে পারেন যে কোন পর্যায়ে এগুলি তারা হিটেড অবস্থায় আছে। তো সেখানে এটা এই জন্য আপনি যেটা বললেন সেটা কিন্তু আমরা আশা করতে পারি না ভবিষ্যতেও যে এখানে বিমস্টেকের মাধ্যমে, এই যে আপনি বলেন অমীমাংসিত 6টা বিষয়ের একটা মীমাংসিত হয় না, আজকে এত বছর হয়ে গেছে। এটা কি, তার অর্থ হচ্ছে দিস স্পিক্স অ্যাবাউট ভেরি পুয়ার কোঅর্ডিনেশন বিটুইন দ্য নেশন অ্যান্ড দ্য কান্ট্রিজ। তো যেখানে যেমন ধরেন সাধারণ একটা, আজকেও আমি দেখছি যে ভারতের আমাদের এখানে এক সময় হাই কমিশনার ছিলেন পঙ্কজ শরণ, উনি যেই উপহাসের সুরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যকে চীনে যে বক্তব্য দিয়েছেন, সেটা এই পর্যায়ের লোকজনও কিন্তু সেখানে এক ধরনের উপহাস
বা রাজনীতিবিদরা আছেন, যেমন আসামের মুখ্যমন্ত্রী বা ত্রিপুরার এই যে ত্রিপুরা মুক্তা পার্টির নেতা, বা সেখানে যারা সুশীল সমাজ আছে, ইভেন কি আমাদের প্রাক্তন সেনাবাহিনীর যেগুলি থিঙ্ক ট্যাঙ্ক আছে, সামরিক থিঙ্ক ট্যাঙ্ক, তারাও এত বেশি এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এত বেশি, তার মধ্যে এগুলি প্রমাণিত হয় যে আমরা আসলে অন্তর থেকে, মন মানসিকতার থেকে, এই যে প্রফেসর আমানা মোহসিন যেটা বলছিলেন, সরকার থেকে সরকার ভালো সম্পর্ক থেকে বড় কথা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং সম্পৃক্ততা, মানুষ মানুষকে কতটুকু কাছে আসছে। বরং সেটা না হয়ে এখন দেখা যাচ্ছে এই যে এগুলি হচ্ছে দিস স্পিক্স অ্যাবাউট এই যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কিন্তু সো এখানে বিমস্টেক হয়তো সম্মেলন হয়েছে, কাজের কাজ দেখবেন কিছুই হয় না, সার্কের মতো একসময় দেখবেন যে এটা ড্রাই ডাউন হয়ে গেছে। অথচ পাশাপাশি সেই হিসেবে আসিয়ান কিন্তু অনেক 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 ক্ষেত্রে এগিয়ে আসছে। বাট আমাদের এখানে যেটা হচ্ছে, এটা বড় দেশগুলোর ব্যাপারে ছোট দেশগুলোর সন্দেহ রয়ে গেছে। বড় দেশ আবার তার কি অবস্থান হবে এই ইয়েতে, যে আমিও কি একই সমান কিনা, এই ধরনের একটা মানসিকতা এখানে কাজ করে মনে হয়। ভারতের প্রধানমন্ত্রী যদি মনে করে যে নেপালের বা মালদ্বীপের যিনি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তার সাথে আমার একই কি স্টেজে, একই প্ল্যাটফর্মে আমি কি একই নাকি, এই ধরনের মানসিক ব্যারিয়ারগুলো কিন্তু এখন রয়ে গেছে এখানে, এবং সেগুলি দৃশ্যমান। তো সুতরাং আপনি যেটা বলছেন যে এখানে সহযোগিতার থেকেও অভ্যন্তরীণভাবে অসহযোগিতার মনোভাবটাই বেশি করে প্রকাশিত হচ্ছে। জি, জনাব এমদাদুল ইসলাম, আমরা আবারও আসবো আপনার কাছে পরের অংশে। আমরা একটু সিনিয়র সাংবাদিক জনাব সোহরাব হাসান, আপনি দুইজন আলোচকের কথা শুনলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, সাবেক কূটনীতিক, তারা যেটি বলছেন, দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা আপনার, আপনি কিভাবে সার্ক এবং বিমস্টেককে বিবেচনা করেন? ধন্যবাদ, এবং আমিনা আপা এবং এমদাদ ভাইকে শুভেচ্ছা। জোট কখন হয়? জোট হচ্ছে একটা মৈত্রীর বন্ধনে আবদ্ধ একটা সংস্থা, এবং যারা মৈত্রী চায়, পারস্পরিক আস্থা, বিশ্বাস, সহযোগিতা এবং নির্ভরতা, এই চারটি উপাদান যদি থাকে তাহলেই একটি জোট শক্তিশালী হয়, দৃঢ় হয় এবং কার্যকর হয়। আমাদের মধ্যে সেটি নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে কোনো যুদ্ধ হয়নি, কিন্তু আমরা অবিরত যুদ্ধ করে আসছি গত 70 বছর ধরে, দেশের ভেতরে, দেশের বাইরে, এক দেশের সঙ্গে আরেক দেশের, এক জনগোষ্ঠীর সঙ্গে আরেক জনগোষ্ঠীর, এক প্রদেশের সঙ্গে আরেক প্রদেশ, যেসব দেশে প্রদেশ আছে। সুতরাং এখানে মৈত্রীর বন্ধন খুব কঠিন। আমরা সার্ক, শুধু যে ভারতের একাধিপত্য তো আছেই, কিন্তু ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক, যে বৈরী সম্পর্ক, তিক্ত সম্পর্ক, তার মধ্যে তো কোনো প্রতিষ্ঠান দাঁড়াতে পারে না, এবং আজ সার্ক মৃত। একইভাবে দেখেন যে আসিয়ান বা ইউরোপীয় ইউনিয়ন, দেখেন ইউরোপীয় ইউনিয়ন কোথায় গেছে, সেখানে এখন অভিন্ন মুদ্রা ব্রিটেন ছাড়া। আর আমরা এখনো পাসপোর্ট ভিসা নিয়ে, সীমান্তে সংঘর্ষ নিয়ে, প্রবেশ অনুপ্রবেশ, এটা নিয়ে যুদ্ধ করছি। এটা হচ্ছে আমাদের সংকীর্ণতা, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের। এবং বড় দেশের তো দায় বেশি, কিন্তু তারা কম দায় নেয় এবং তারা বেশি সুবিধা নিতে চায়। সুতরাং আর তারা কি, যারা বড় রাষ্ট্র, তারা কি আসলে আধিপত্যবাদটাকে অনেক বেশি বজায় রাখতে চায়? আধিপত্যবাদ আছে, আবার কিছু হয়তো যৌক্তিক কারণও আছে। এখন আমরা প্রতিপক্ষ যে সবসময় সন্দেহই করে যে তাহলে তো আর বন্ধুত্ব হবে না, এটি একটি। ধরেন মিয়ানমার আর বাংলাদেশ তো বিমস্টেকের সদস্য, তো এই দেশের সম্পর্কটা কি, আমাদের কি নিয়ে যুদ্ধ? আমাদের সীমান্ত নিয়ে তো কোনো বিরোধ নেই, এখনও নেই, আগেও ছিল না। তাহলে একটি জনগোষ্ঠী, সেখান থেকে লাখ লাখ জনগোষ্ঠী, এবং রোহিঙ্গার এখন মিয়ানমারের যে সংখ্যক রোহিঙ্গা আছে তার চেয়ে বাংলাদেশে বেশি। চিন্তা করতে পারেন, এটি আমরা বাংলাদেশ ৭১ মুক্তিযুদ্ধের সময় তারা ছিল ৯ মাস, আর আমরা বছরের পর বছর, শুধু সে ২০১৭ সালে আসছে তা নয়, তার আগেও এসেছে, কয়েকবার কিছু গিয়েছে, কিন্তু বেশিরভাগ থেকে গেছে। তারা স্বীকারই করতে চাচ্ছে না একটি জনগোষ্ঠীকে, মানে রোহিঙ্গাকে রোহিঙ্গা হিসেবেই স্বীকার করতে চাচ্ছে না, তারা তাদের বাঙালি হিসেবে পরিচয় দেয়। দ্বিতীয় হচ্ছে যে এই
আমাদের বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু মিল খুব কম, অমিল বেশি। ভৌগোলিক দূরত্ব আছে, সাংস্কৃতিক, যেটি ভারত বাংলাদেশের মধ্যে একটা সাংস্কৃতিক বন্ধন আছে, এমনকি পাকিস্তান ভারতের মধ্যেও, যেমন আপনি পাঞ্জাব, এপারেও পাঞ্জাবি ওপারেও পাঞ্জাবি, এই সাংস্কৃতিক বন্ধন তো আছে। কিন্তু মিয়ানমার বা থাইল্যান্ডের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য যেটা হওয়ার কথা, আর কানেক্টিভিটি আমরা অনেক বছর ধরে শুনে আসছি, কিন্তু এটির হয়নি, এবং এটি আমাদের জীবদ্দশায় হবে বলেও মনে হয় না। কারণ এটি মিয়ানমারের উপর দিয়ে যে হতে হবে, সে ট্রেন বলেই আর বাংলাদেশ ভারতের কানেক্ট, কোন দিক দিয়ে রেলপথ যাবে, কোনটা গেলে বাংলাদেশের কি সুবিধা, ভারতের কি অসুবিধা, কোনটায় বাংলাদেশের কি অসুবিধা, ভারতের কি সুবিধা, এটা নিয়ে আমরা যুদ্ধ করে যাচ্ছি। আমরা একটা চতুর্দেশীয় একটা সংযোগ চুক্তি করেছিলাম, সেটাও হয়নি। সেটা যদিও ভুটান তার পরিবেশগত দেয়, কিন্তু ভুটান ছাড়াও ভারত, নেপাল, বাংলাদেশের মধ্যেও তো হলো না। আজকে বাংলাদেশের বাস, বাংলাদেশের পণ্যবাহী ট্রাক তো নেপালে যেতে পারে না, কারণ হয়তো সেখানে ভারতীয় ট্রাক ব্যবহার করতে হয়। এই যে এক ধরনের সংকীর্ণতা, দ্বিতীয় হচ্ছে আস্থার অভাব। এখন যদি একটা দেশ মনে করে যে আমার দেশের উপর দিয়ে অন্য দেশের ট্রাক গেলে বা অন্য দেশের বাস গেলে বা ট্রেন গেলে আমার নিরাপত্তার জন্য হুমকি, তাহলে তো সম্পর্ক দাঁড়াবে না। আর শ্রীলঙ্কা বা ভৌগোলিকভাবেই শ্রীলঙ্কা, থাইল্যান্ড আমাদের থেকে দূরে, কিন্তু প্রথম হচ্ছে যে বিমস্টেককে কার্যকর করতে হলে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। বিমস্টেককে কার্যকর করতে হলে বাংলাদেশ ভারতের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, আস্থার সম্পর্ক থাকতে হবে। নেপাল বাংলাদেশের সাথে অতটা সমস্যা নেই, বা ভুটানের সাথেও, কিন্তু নেপালের সাথে ভারতের এক ধরনের অম্লমধুর সম্পর্ক, কেউ কাউকে ছাড়তেও পারে না, আবার এক ধরনের সেইখানে একটা যে আপনি আধিপত্য বললেন অথবা ভয়, শঙ্কা, এই বিষয়টি আছে। তারপরও ভারত যেহেতু এদেশে বড়, এই কিছুক্ষণ আগে আপাই বলছিলেন যে ভারত কিন্তু এই বিমস্টেক বিশ্ব শীর্ষ সম্মেলনে অনেকগুলো চুক্তি করেছে দ্বিপক্ষীয়। এখন ভারতের দ্বিপক্ষীয় চুক্তির দুটো, একটা হচ্ছে যে ভারতের এই দেশগুলোর ভারতের প্রয়োজন, আবার ওই দেশগুলোর যে ভারতের চাহিদা আছে, কিন্তু আমরা এভাবে চাহিদাও তৈরি করতে পারিনি। আমরা বলি যে আসিয়ানে যোগ দেব, আসিয়ানে আমরা কি দেব, আমরা কি পণ্য উৎপাদন করছি, কি আমাদের সক্ষমতা আছে, কি প্রযুক্তি আছে, কি বাণিজ্যিক সক্ষমতা আছে, কি আমরা কি বিনিয়োগ করব, অনেকগুলো বিষয়। প্রথমত হচ্ছে আমি মনে করি যে সক্ষমতা তৈরি করতে হবে, এবং সক্ষমতা দিয়েই কিন্তু অন্যকে তার যে অবিশ্বাস, তার যে অনাস্থা এবং তার যে গোয়ার্তমি, এটাকে বোধহয় মোকাবেলা করা যায়। কিন্তু সক্ষমতা না থাকলে বিচ্ছিন্নতাই বাড়বে, এবং এই বিমস্টেক হবে ওই এক ধরনের ঢাকঢোল পিটিয়ে সম্মেলন করা। সার্ক সম্মেলনকে বলতো এক সময় প্রতি বছর সম্মেলন হতো, এটা বার্ষিক ভোজসভা, তা বিমস্টেক হয়তো দ্বিবার্ষিক ভোজসভা। আমরা আবার আলোচনায় ফিরবো, আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, আড়াই সিরিজটি জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে বিমস্টেক সম্মেলন ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে। সময় হচ্ছে একটি বিরতির, আরও আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কথা হচ্ছে বিমস্টেক সম্মেলন ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে। আমরা খুব দ্রুত আলোচনায় চলে যেতে চাই। এবার আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে একটু কথা বলতে চাই। সিনিয়র সাংবাদিক জনাব সোহরাব হাসান, আপনার মাধ্যমে শুরু করছি। রাখাইনের কর্তৃত্ব আরাকান আর্মির হাতে, এই মুহূর্তে 1,80,000 রোহিঙ্গা নেওয়ার কথা বলছে মিয়ানমার সরকার। সেক্ষেত্রে এখন আরাকান আর্মির সাথে সম্পর্কের ব্যাপারটি কি হবে? না, আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর, এক ধরনের উত্তর আছে। প্রথমত হচ্ছে যে চার পক্ষকে এক হতে হবে। প্রথম পক্ষ বাংলাদেশ সরকার, মিয়ানমার সরকার, আরাকান আর্মি এবং রোহিঙ্গা যাদের ফেরত নেওয়া হবে বা যারা ফেরত নেওয়া হবে, এই চার পক্ষ এক হলেই একমাত্র এটাই হতে পারে। তবে আমি মনে করি যে আলোচনাটা শুরু হলো, তো
অনেক দিন কিন্তু এটি অচল অবস্থায় ছিল। সংবাদে দেখলাম যে 18 সালে বাংলাদেশ যে তালিকা দিয়েছিল সেই তালিকার ভিত্তিতে এই মিয়ানমার সরকার এটা করছে। আর ত্রিপক্ষীয় একটা বৈঠক এর আগে হয়েছিল, সেটি মাঝপথে থেমে গেছে। মিয়ানমার 10,000 না কত রোহিঙ্গাকে নেওয়ার কথা বলেছিল, পরবর্তীকালে একজনকেও পাঠানো হয়নি। পরবর্তীকালে তো সেখানে এতটাই প্রতিকূল পরিবেশ, প্রথমত হচ্ছে যখন এই তাদের প্রত্যাবাসনের আলোচনা হচ্ছে, তখন মিয়ানমারে রোহিঙ্গাদের অবস্থা কি, যে রোহিঙ্গারা মিয়ানমারে আছে তাদের দুর্বিষহ অবস্থায় আছে, উদ্বাস্ত অবস্থায় আছে, তাদের ঘরবাড়ি নেই, তাদের উদ্বাস্ত শিবিরে তাদের থাকতে হচ্ছে বাংলাদেশের মতোই। সেখানে এটা নিশ্চয়তা কে দেবে? জাতিসংঘ একটা কি শান্তি জোন না করিডোর, শান্তি জোনই বা শান্তি অঞ্চল, যে একটা করিডোরের মতো করে যে সেখানে তারা নিরাপদ থাকবে, এটা জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে এবং সেটাই হওয়ার কথা। এখন সব কিছুই মিয়ানমারের যে সামরিক জান্তা, মানে তার প্রতি কতটা আস্থা রাখা যায় সেটাও বিষয়। তা সবটা মিলে আলোচনা শুরু হোক, আমরা আশাবাদী হতে চাই, আবার একই সঙ্গে ভয়টাও থাকবে। এবং মিয়ানমার সরকারকে এটা মানতে হবে, যেহেতু রাখাইনের অধিকাংশ 2-4টি বড় শহর ছাড়া আরাকান আর্মির দখলে, সুতরাং আরাকান আর্মির কর্তৃত্ব মানতে হবে। যদি মানে তাহলে হয়তো এই 1,80,000 হোক বা তার কম বেশি হোক, যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে। আর যদি তা না মানে তাহলে তো তাদেরকে যুদ্ধক্ষেত্রে তো আর পাঠানো যায় না, যে দুই পক্ষের গোলাগুলির মধ্যে তারা তো এমনি গোলাগুলি ভয়ে এখানে চলে আসছে, আবার সেই গোলাগুলির মধ্যে সেটি বন্দুকের মুখে পাঠানো যায় না। তো আমরা আশা করতে চাই, এবং এটি ঠিক যে এই ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গার আলোচনাটা পেছনে পড়ে গেছিল, সেটা সামনে এসেছে। জাতিসংঘের মহাসচিবের এখানে আসা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সেখানে একটা বিরাট 1 লাখ রোহিঙ্গার সমাবেশ, আমি মনে করি যে সেটা একটা কূটনৈতিকভাবে অগ্রগতি। এখন এটি আমরা আন্তর্জাতিকভাবে কতটা মিয়ানমার সরকারকে চাপ দিয়ে এটা রাজি করাতে পারবো, তার উপর নির্ভর করবে তাদের যাওয়া না যাওয়া। জি, আমরা একটু সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম আপনার কাছে যেতে চাই। মিয়ানমার জান্তা সরকার রাখাইনে কর্তৃত্ব কমে যাওয়ার প্রেক্ষাপটে রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার কথা বলে কতটা কূটনৈতিক রাজনীতি করলো? ধন্যবাদ। আসলে এখানে বিষয়টা হলো কি, রোহিঙ্গাদের বসবাস হচ্ছে উত্তর আরাকানে। ব্রিটিশরা সেখানে এমন একটা 1942 বা তার পরবর্তী সময় এমন একটা নষ্টামি করেছে যে এদের প্যারিটি নষ্ট করার জন্য আমাদের এখানে এই 2 নেশন থিওরির মতো ওখানে রাখাইনদেরকে দক্ষিণাঞ্চলে আর রোহিঙ্গাদের উত্তরাঞ্চলে বসতি করার জন্য, এবং পরিষ্কার করে শার্প একটা ডিভাইডিং লাইন ওখানে আছে। তাই উত্তর আরাকানের যেমন উপর থেকে শুরু করে রাও থেকে শুরু করে পক্ত, চোক্ত, বুতিডং, রতিডং এবং মংডো, এই সমস্ত অঞ্চলটা কিন্তু আরাকান আর্মির একেবারেই পুরোপুরি প্রভাবে এবং তাদের নিয়ন্ত্রণে। সেখানে মিয়ানমার সেনাবাহিনীর এই মুহূর্তে তেমন কোনো অস্তিত্ব নাই, যেটা সৌরভ ভাই তো খুব সুন্দর করে এটা বললেন। তো যেখানে তাদের বসতি স্থাপিত হবে, সেখানেই যদি মিয়ানমার নেপিডোর কর্তৃত্ব না থাকে, তাহলে নেপিডো সেখানে এই যে 1 লাখ নিব যদি বলে সবাই নিব, তাও তো কিন্তু কার্যকরী কিছু হবে না। কারণ আরো অনেক জিনিস আছে, সেখানে আরো কিছু জটিল অবস্থা, চলমান পরিস্থিতিতে নতুন কিছু উপসর্গ অ্যাড হয়েছে, এবং সেটা বিষয়টাকে শুধু সহজ করেনি বরং জটিল থেকে জটিলতর করেছে। যেমন মিয়ানমার সেনাবাহিনী তো রোহিঙ্গাদেরকে অপারেশন ক্লিনজের মাধ্যমে আমাদের দেশে ঠেলে পাঠিয়ে দিল, সেখানে অগ্নিসংযোগ হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, আপনার ধর্ষণের শিকার হয়েছে, বাড়িঘর বুলডোজ করা হয়েছে। আমরা যখন 2017-তে আমরা দেখছি অস্ট্রেলিয়ান সেক্রেটারির মাধ্যমে সেখানে শয়ে গ্রাম তারা বুলডোজ করে দিয়েছে। তো সেই শিক্ষা ডেসপাইট অফ দ্যাট তৎসত্ত্বেও মিয়ানমার সেনাবাহিনী তাদের বিভিন্ন কৌশলে
বেশ কিছু রোহিঙ্গাকে তাদের দলে ভিড়িয়ে তাদের পক্ষে নিয়ে এই আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করেছে। এখন শুধু আরাকান আর্মির সাথে যে যেটা সৌরভ ভাই বলছেন যে আরাকান আর চতুর্থ পক্ষ না, সেখানে আরাকান আর্মির সাথে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। আরাকান আর্মি এখন কি অবস্থানে রোহিঙ্গাদের ব্যাপারে একসময় কিন্তু আরাকান আর্মি ঘোষণা দিয়েছিল তারা যদি কর্তৃত্ব সেখানে আরাকানের উপর প্রতিষ্ঠিত করতে পারে তারা রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দিবে এবং সেখানে তারা ফিরিয়ে নেবে। কিন্তু সেটা কৌশলে মিয়ানমার সেনাবাহিনী সেটা ব্যস্ত যাওয়ার ব্যবস্থা করেছে। এখন প্রায় ধরেন একেবারে 1002 থেকে 2,500 রোহিঙ্গা সেখানে সশস্ত্র অবস্থায় আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ হয়ে যুদ্ধ করেছে। এই একটা। আরেকটা হচ্ছে ওই অঞ্চলটাই এখন পুরোপুরি আরাকান আর্মির দখলে। তো সেখানে আমাদের যারা নেগোশিয়েট করছেন বা কথাবার্তা বলছেন, আমি জানি, আমার মনে হয় ডেফিনেটলি দে আর অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন। তো সেখানে যেমন জাতিসংঘের এই যে বললেন, আমাকে সেদিন একটা বাইরের চ্যানেল জিজ্ঞেস করেছিল, আপনি যদি জাতিসংঘের মহাসচিবের সামনাসামনি গিয়ে একটা প্রশ্ন করতে পারতেন, কি প্রশ্নটা করতেন? তা আমি যে আমার একটাই প্রশ্ন হতো যে আপনি এখানে বাংলাদেশে না এসে এখানে ইফতার শিফতার এগুলি না করে আপনি মিয়ানমারে গিয়ে জেনারেলদের সাথে এনগেজ করেন, চায়নাকে এনগেজ করেন বা ভারতকে এনগেজ করেন, একটা রোড ম্যাপ দেন রোহিঙ্গারা কিভাবে যাবে। বাংলাদেশ তো এখানে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে এক পায়ে খাড়া, এটা বাংলাদেশের কোনো তেমন ভূমিকা। আরেকজন অতিথি আছে, তার কাছ থেকে একটু শুনে নিতে চাই এই প্রসঙ্গটি। জনাব আমেনা মহসিন, আমরা যেটি জানতে চাচ্ছি যে রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার যে কথাটি বলা হচ্ছে, তাদের জন্য কিন্তু সহায়তা বরাদ্দ কিছুটা বেড়েছে, এটি দেখা গেছে। কোনো উপসংহারে যাওয়া উচিত কি এই ইস্যুটি নিয়ে? না, দেখুন, আপনি ওনাকে যে প্রশ্নটা করেছিলেন না, এখানে একটা মিয়ানমারে মানে এটা মিয়ানমারে কূটনীতির ব্যাপারে, মানে এই জেস্চারটা দেখে কিন্তু মিয়ানমার এক ধরনের আরাকান আর্মির উপরেও চাপটা ফেলার চেষ্টা করছে এবং পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে তারা মানে 1,80,000-এর মতো তারা এলিজিবল টু গো। ওরা কিন্তু বলছে না যে তাদেরকে তারা ফেরত নিয়ে যাবে, বলেছে এলিজিবল টু গো। এই দুটো কিন্তু শব্দ দেখেন, একটি পার্থক্য আছে এবং কূটনীতিতে একটা শব্দ বা একটা মানে অ্যালফাবেটেরই হেরফেরে কিন্তু পুরো জিনিসটা বদলে যায়। সো এই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে যে দেখেন, ওরা বলছে তারা এলিজিবল টু গো, কিন্তু ওরা আগেও কিন্তু একবার মানে এর চাইতে অনেক কম সংখ্যা ছিল, কিন্তু বলেছিল যে কিছু কিছু দে আর এলিজিবল টু গো। আমি যদি ভুল না করে থাকি, এরকম জিনিসগুলো এসেছিল। আবার আর ওরা পর্যবেক্ষণ করছে। এর মধ্যে দিয়ে এক তো তারা রোহিঙ্গাদেরকে তাদের দিকে টানার চেষ্টা করছে, আর একটা আন্তর্জাতিক চাপ এই আরাকান আর্মির উপরে আনতে চাচ্ছে। আমরা যদি যেটা সোহরাব ভাই বলছিলেন এবং মেজর ইমদাদও যেটা পয়েন্ট আউট করলেন, যে এটা তো পুরোটা আরাকান আর্মির ইয়েতে না। সো আমার যেটা মনে হয় যে এক ধরনের যদি ওরা পিস নেগোসিয়েশনস ওপেন করে, মানে আন্তর্জাতিকভাবেই যদি এটা করা হয়, একটা পিস প্রসেস যেখানে পাওয়ার শেয়ারিংটা আরাকান আর্মির সাথে যারা এখন মিয়ানমারে যে জনতা আছে তারা যদি করে, এবং সেটার মাধ্যমে, সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা প্রত্যাবর্তনের মানে সম্ভাবনাটা খুলতে পারে। আমরা একটু বিরতিতে যেতে চাই দর্শক। আরআইসি স্টিল গণতন্ত্রের কথা হচ্ছে, বিমস্টেক সম্মেলন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে। সময় হচ্ছে আরও একটি বিরতির, ফিরছি, আরও আলোচনা হবে, সাথেই থাকুন দর্শক। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসি স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। কথা হচ্ছে বিমস্টেক সম্মেলন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে। আমরা খুব দ্রুত আলোচনায় ফিরে যেতে আমরা এবারের পর্বের আলোচনা শুরু করতে চাই। সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, আপনার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ভারত পুরনো বন্ধুত্ব কতটা নবায়ন হলো, যেখানে প্রেক্ষাপট 5 আগস্টের সরকার পতন? পুরানো বন্ধুত্ব কতটুকু নবায়ন হয়েছে সেটা মুশকিল বলা, কিন্তু এক ধরনের যেটা স্টেলমেট, যেটাকে আমরা বলি যে একেবারে স্থিত অবস্থায় ছিল, একদম একটা পর্যায়ে গিয়ে যেটা তলানিতে গিয়ে অলমোস্ট পৌঁছে গিয়েছিল, সেখান থেকে মনে হয় কিছুটা উত্তরণ তো ডেফিনেটলি ঘটেছে। যেহেতু দুজন কথা বলেছেন এবং সেখানে বেশ কিছু পয়েন্ট উঠে আসছে, পরস্পর দুজনেই দুই দেশের অবস্থান ব্যাখ্যা করেছেন।
তো সেই সূত্রে আমার মনে হয় এটা একটা ইতিবাচক দিক যে একটা বৈঠক হওয়া, যেখানে একদম না হওয়ার মধ্যে এক ধরনের গুমট পরিস্থিতি ছিল, এক ধরনের মনে হচ্ছিল যেন ম্যাক হয়েছে, ঝড় আসতে পারে এরকম, সেই অবস্থাটা হয়তো এখন কেটে গিয়েছে ডিপ্লোম্যাটিক সার্কেলে। সেটাই ইতিবাচক দিক হিসেবে তারা দেখছেন আর কি। তো আমরাও সেরকম মনে করি, কারণ কথাবার্তা বলার মধ্যে অনেক কিছু ভুল বা অনেক সংশয়, সন্দেহ এগুলো কেটে যায়। তো সেটা কাটার একটা পথ সৃষ্টি হয়েছে বলে আমার কাছে অনুমিত হচ্ছে এটা। জি জনাব আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে চাই সিনিয়র সাংবাদিক ও কবি সোহরাব হাসান আপনার কাছে। ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠকটি হয়েছে সেখানে আমরা যেটি দেখেছি যে দুপক্ষ থেকে, দুই দেশেরই সংবাদ মাধ্যম থেকে যেটি পাওয়া গিয়েছে এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে দুই দেশই দুই পক্ষের অস্বস্তিসূচক কিছু বিষয় নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে। এমন পরিস্থিতি আসলে কতখানি সৌহার্দ্যপূর্ণ হবে আগামীতে, কি মনে করেন? না, দুই দেশের সরকার প্রধান যে মুখোমুখি বসেছেন এটা ইতিবাচক ঘটনা। এখন এটি সামনে এগিয়ে নেওয়া আমি মনে করি দুই দেশেরই দায়িত্ব, দুই দেশের কূটনৈতিক দায়িত্ব, এবং সেটা কতটা তাদের যে সন্দেহ অবিশ্বাস সেটি আমরা কতটা নিরসন করতে পারবো, আমাদের যে দাবি এবং যে ন্যায্যতার কথা আমরা বলছি সেটা কতটা তাদেরকে বোঝাতে পারবো এর উপর। এবং প্রথমত হচ্ছে যে দুই দেশকে এটা মনে রাখতে হবে যে আমরা প্রতিবেশী দেশ, আমাদের দুই দেশের জনগণের স্বার্থেই সম্পর্কের উন্নয়ন ঘটা উচিত। এক্ষেত্রে কোনো একটি যদি বাধা থাকে, সেই বাধা যদি অতিক্রম না হয়, সেই বাধা যদি এই মুহূর্তে সমাধান নাও করা যায়, তাহলে সম্পর্ক থাকবে না তা নয়, অন্তত স্বাভাবিক সম্পর্ক থাকবে। যেটা আমরা তো 53 বছরে বাংলাদেশ ভারত অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, কিন্তু স্বাভাবিক যাতায়াত যোগাযোগ এটা কিন্তু বন্ধ হয়নি। আর যাতায়াত যোগাযোগের ক্ষেত্রে বা কানেক্টিভিটির ক্ষেত্রে, সংযুক্তির ক্ষেত্রে কিন্তু ভারতেরই আগ্রহ বেশি। এখন তারাই যদি সেটা বন্ধ করে দেয় সেটা তো উদ্বেগের বিষয়। আর তাদের নিরাপত্তা এবং এখানকার সংখ্যালঘুর বিষয়ে প্রধান উপদেষ্টার আগেও বলেছেন, এখনও বলছেন যে প্রকৃত ঘটনা কি, প্রকৃত ঘটনা আর ভারতীয় গণমাধ্যম বা সেখানকার কূটনৈতিক মহলে যে আলোচনা, যে প্রচারণা এর সাথে মিল খুব কম। তারপরেও এখানে যদি সংখ্যালঘুদের বা যে কোনো জনগোষ্ঠীর উপর কোনো রকম অন্যায় হয়ে থাকে, অবশ্যই সেটা বাংলাদেশ সরকারের দায়িত্ব সেই অন্যায়টা দূর করার এবং তার প্রতিকার করার। একইভাবে বাংলাদেশও তো একই দাবি তাদের কাছে করতে পারে। সুতরাং এই যে অস্বস্তির কথা বললেন, অস্বস্তি থেকে স্বস্তিতে ফিরে আনতে হবে এটি। এবং এখানে কিন্তু মানে যদি বাংলাদেশ পরিবর্তনটা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে, বাংলাদেশের জনগণ করেছে। এখানে ভারতের কোনো, আমরা তো চাই এখানে ভারতের কোনো ভূমিকাও নেই, ভারতের কোনো এই পরিবর্তনকে মেনে নেওয়াটাই তাদের জন্য কী বলে স্বস্তিদায়ক হবে বা এই দুই দেশের সম্পর্ক উন্নয়নে এটা একটা ভূমিকা রাখবে। তবে মনে করি বৈঠক না হওয়ার চেয়ে বৈঠক হওয়াটা অত্যন্ত ভালো বিষয়, এবং এটি এখন এগিয়ে নিতে হবে, কারণ আমরা একসঙ্গেই থাকতে হবে। জি, বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা আলোচনা একদম শেষ করে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আপনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর সবসময় ছিল এবং ভবিষ্যতে আসলে কতখানি থাকবে কি থাকবে না, এখান থেকে উত্তরণে বাংলাদেশের করণীয় কি আছে? দেখুন, ভারত ফ্যাক্টরটা থাকবে, সেটা এখন ব্যাপারটা হলো কি, এটাকে আপনি পজিটিভ মানে ফ্যাক্টরটা তো বিভিন্নভাবে থাকতে পারে, পজিটিভভাবেও থাকতে পারে, নেগেটিভভাবেও থাকতে পারে। এটা থেকে এখান থেকে ঠিক উত্তরণের জন্য বাংলাদেশ এবং ভারত উভয়কেই কিন্তু কাজ করতে হবে। এটা বাংলাদেশের একার পক্ষে সম্ভব না। কিছুটা সোহরাব ভাই যে কথাটা পয়েন্ট আউট করছিলেন যে আমরাও আলোচনা করছি যে ভারতীয় মিডিয়ার যে ভূমিকা এবং তারা যে ধরনের বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে, মানে সেগুলো কিন্তু একেবারেই শোভনীয় না। আমরা এবং ধরেন সংখ্যালঘু বলেন এবং অন্যান্য যে কনসার্নগুলো ভারত রেজ করে, সেগুলো তো হ্যাঁ, সেগুলো লেজিটিমেট কনসার্নস, কিন্তু তারা যেভাবে মানে বর্ণনা করছে সেটার সাথে তো বাস্তবতাটা
সেটাও তো একটা ফ্যাক্ট চেকিং এর ব্যাপার আছে, কতটুকু বাস্তবতা। এবং একই জিনিস তো বাংলাদেশও তুলতে পারে ভারতকে নিয়ে, কিন্তু সেই জিনিসগুলো আমরা করিনি। এখন এই পাল্টাপাল্টি এগুলোর মধ্যে না গিয়ে যেহেতু আমরা উত্তরণ এবং সমাধানের দিকে চাচ্ছি, আমার মনে হয় দেখেন এই যে বিমস্টেক সম্মেলনটা ছিল, এখানে যে ওনারা বসেছেন সেটা একটা উত্তরণের পথ। মানে এত কিছুর পরেও তো বাংলাদেশের থেকেই চাওয়া হয়েছে যেন এই মিটিংটা হোক। মানে বাংলাদেশ যে আগ্রহ প্রকাশ করছে মিটিংয়ের জন্য, দ্যাট ইটসেলফ ইজ আ পজিটিভ ফ্যাক্টর। এবং দেখেন এখানে আমার মনে হয় যে কি বিভিন্ন যে আঞ্চলিক জোটগুলো আছে সেগুলোর মাধ্যমে, আমি এটা বলেই শেষ করছি যে ভারতের যে প্রেস ব্রিফিংটা হয়েছে যেখানে ওনাদের ফরেন সেক্রেটারি যে কথাটা বলেছেন যে প্র্যাগম্যাটিজম, মানে সম্পর্কটা একদম দে ওয়ান্ট টু বেস ইট অন প্র্যাগম্যাটিজম অ্যান্ড পিপল টু পিপল কন্ট্যাক্ট। এই প্র্যাগম্যাটিজম এটাকেই ভারতের মানে তাদের নিজেদের এটা অনুভব করা উচিত যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং এটা জনগণ চেয়েছিল। মানে যেই ন্যারেটিভটা ভারতে আছে সেই ন্যারেটিভটা থেকে তাদের বের হয়ে আসতে হবে, তাদের এই উপলব্ধিটা দরকার। এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট সেটা যে অ্যাকচুয়াল মানে ধরুন বিভিন্ন ফোরামের মাধ্যমে সেগুলো হতে পারে। তারা যদি এখন ভিসাটা বন্ধ রাখে, যেটা ট্যুরিস্ট ভিসাটা বন্ধ, এটা তো মানে তাহলে কন্ট্যাক্টগুলো হবে কিভাবে, কানেক্টিভিটি হবে কি করে বলে? ভূমিকাটা তাদেরই আসলে শক্তিশালীভাবে নিতে হবে। জনাব অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, জনাব সোহরাব হাসান এবং অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের গণতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জনসংখ্যা, আর্থিক সক্ষমতা, সামরিক শক্তির বিচারে বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রগুলো আঞ্চলিক সংহতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক সে প্রত্যাশা শেষ করছি আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।